তোমাদের এই ক্লাসে বৃত্তীয় গতি এই অধ্যায়টি শুরু করব। ঠিক আছে, তো বৃত্তীয় গতি শুরু করছি মানে আমরা রৈখিক গতি ভালোভাবে জানি। তো রৈখিক গতি কেমন ছিল, যে একটা বস্তু যদি সরলরেখা বরাবর যেত তাহলে ওই বস্তুর গতিকে আমরা বলতাম রৈখিক গতি। এবার ওই বৃত্তীয় গতি তাহলে কেমন হবে? তাহলে বৃত্তীয় গতি হচ্ছে, তুমি যদি রৈখিক গতির সঙ্গে কম্পেয়ার করে বলো, তাহলে বৃত্তীয় গতি নিশ্চয়ই হবে একটা বস্তু যদি বৃত্তাকার পথে গতিশীল হয়, একদম সহজভাবে যে বৃত্তপথে যদি গতিশীল হয় তাহলে হবে বৃত্তীয় গতি। এক্সাম্পল হলো গিয়ে পৃথিবী। দেখো, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরছে 365 দিনে, সেও প্রায় বৃত্তাকার পথে ঘুরছে। বা গ্রহগুলা মানে গ্রহ উপগ্রহগুলা যে তাদের যে গতি, এগুলো হচ্ছে গিয়ে বৃত্তাকার গতি। ঠিক আছে, তো আরও একটা এক্সাম্পল, ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা দেখো, আমি ধরলাম একটা সেকেন্ডের কাঁটা ধরেছি। তো এই সেকেন্ডের কাঁটা তাহলে কি করবে, সে ঘুরতে থাকবে কার সাপেক্ষে? ঠিক আছে, এই স্থির বিন্দুর সাপেক্ষে ঘুরতে থাকবে। ঠিক আছে, এবার তুমি এই কাঁটার উপরে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নাও। আমি একদম শীর্ষবিন্দুতে একটা পয়েন্ট নিলাম এ, আর একটা মধ্যবিন্দুতে পয়েন্ট নিলাম বি। এবার তুমি কাঁটাটা যখন ঘুরবে এ আর বি এই পয়েন্টগুলোর যদি তুমি গতি বিবেচনা করো, তাহলে তুমি দেখবে কি, তাহলে এ কেমন পথে গতিশীল হবে? এ তাহলে কাঁটার সঙ্গে সঙ্গে ঘুরবে, তো এরকম কাঁটার সঙ্গে সঙ্গে ঘুরবে, তাহলে এ কণার গতিটা হবে তাহলে কীরকম হবে? বৃত্তাকার হবে। একইভাবে বি পথের গতিও ঠিক কী হবে? বৃত্তাকার হবে। কী বললাম, বুঝতে পেরেছো? এবার দেখো, আমি কি ধরলাম, একটা কাঁটার উপরে পয়েন্টগুলো ধরলাম। পুরো কাঁটার গতি কিন্তু বৃত্তীয় গতি না। কাঁটার উপরে যে বিভিন্ন বিন্দু তুমি যদি ধরো, সেই বিন্দুর গতিটা কিন্তু কী হবে? বৃত্তীয় গতি। আর কাঁটার গতিকে আরও একটা গতি বলা হয়, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি পরের চ্যাপ্টারে আছে, মানে পরে আছে, ওটা আলোচনা করব। তো বৃত্তীয় গতি মোটামুটি বোঝা গেল যে একটা কণা বা একটা বস্তু যদি বৃত্তাকার পথে গতিশীল হয় তাহলে বস্তুর গতিটাকে বলবো বৃত্তীয় গতি। এক্সাম্পল অনেকগুলো পেলাম। এবার দেখো, এই বৃত্তীয় গতিকে বর্ণনা করতে হবে। বর্ণনা কথার অর্থ কি? যেরকম আমরা রৈখিক গতিকে বর্ণনা করতে গিয়ে কয়েকটি রাশির আমরা জেনেছি। কী কী রাশি জেনেছি? রৈখিক গতির সরণ জেনেছি, অতিক্রান্ত দূরত্ব জেনেছি, তারপরে বেগ জেনেছি, ত্বরণ জেনেছি। ঠিক আছে, এবং তাদের মধ্যে সম্পর্কগুলো, ঠিক আছে, এই সরণ, বেগ, ত্বরণ, তাদের মধ্যে যে সম্পর্কগুলো, 4টা সূত্র ছিল, তো সেগুলো আমরা জেনেছি। এখানেও আমরা কি করব, এখানেও বৃত্তীয় গতি নতুন একটা গতি, তাহলে এই গতিতেও কণার সরণ, বেগ, ত্বরণ এইগুলো আমাদের বার করতে হবে, এবং অবশ্যই তুলনা করতে হবে কার সঙ্গে? রৈখিক গতির ক্ষেত্রে। ঠিক আছে, ফার্স্ট আমরা চলে আসব ওই বৃত্তীয় গতির, ঠিক আছে, বৃত্তীয় গতির কণার সরণ, মানে যখন একটা বস্তু বৃত্তীয় গতিতে গতিশীল থাকবে তার সরণ কত হবে। ঠিক আছে, দেখো এই যে এ বিন্দুটা আমি ধরলাম প্রথমে, একদম আমার গতির প্রথমে এই বিন্দুটা কোথায় ছিল? এই বিন্দুতে ছিল। এবার কিছু সময় পর টি সময় ধরে নিলাম, এই টি সময় পর কণাটি কোথায় গিয়ে পৌঁছলো? এইখানে গিয়ে পৌঁছলো। ঠিক আছে, এটা A1, এটা A2, দ্বিতীয় অবস্থানে গিয়ে পৌঁছলো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? কাঁটাটির অবস্থার পরিবর্তন হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে কি হচ্ছে? কণাটি দেখো, মানে কাঁটার যে যে বিন্দুটা আমি ধরেছি কাঁটার উপরে, সেই বিন্দুটা আগে এখানে ছিল, এখন কোথায় এসে পৌঁছেছে? এখানে এসে পৌঁছেছে। তো পৌঁছাতে দেখো কি হয়েছে, একটা সরণ ঘটেছে, মানে এইখান থেকে এই পর্যন্ত একটা সরণ বা দূরত্ব একটা পরিবর্তন ঘটেছে, A1 থেকে A2তে এসছে। ঠিক আছে, সঙ্গে আরও একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা কি? দেখো, এই কণাটা যখন এইখানে এলো, ঠিক আছে, তখন দেখো
এ তো বৃত্তাকার পথে ঘুরছে, মানে এই কেন্দ্রের সাপেক্ষে তো ঘুরছে। তো যখন কণাটা এইখানে এলো, দেখো কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হচ্ছে, কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হচ্ছে, কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে কণাটা যখন A1 থেকে A2-তে এলো, তখন কি হচ্ছে, একটা তো দূরত্ব আমরা পাচ্ছি, মানে A1 থেকে A2 একটা দূরত্ব সরে এলো, সঙ্গে সঙ্গে দেখো কেন্দ্রে একটা কি হচ্ছে, কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হচ্ছে, তাই না? তাহলে যখন একটা বস্তু, ঠিক আছে, বৃত্তাকার পথে গতিশীল হচ্ছে, তখন একটা সময় পরে তার একটা দূরত্ব পাচ্ছি, মানে তার দূরত্ব পরিবর্তন হচ্ছে, সঙ্গে সঙ্গে কেন্দ্রে, মানে যে বিন্দু সাপেক্ষে সে ঘুরছে, সেই কেন্দ্রেও কিন্তু কি হচ্ছে, একটা কোণ উৎপন্ন হচ্ছে। তো সেই কোণটাকেই আমরা কি বলবো, কৌণিক সরণ। কার? ওই বিন্দুটার। কোন বিন্দুটার? ওই যে শীর্ষবিন্দুটার কৌণিক সরণটাই হচ্ছে এই কোণ। কি বললাম, বুঝতে পেরেছ? আর এই যে A1 A2, এই A1 A2টা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব বলতে পারো, সরণ বলতে পারো সেটা। তবে অতিক্রান্ত দূরত্ব বলাই ভালো, কারণ এখানে তো অভিমুখটা ঠিক থাকছে না। বাস, এই কৌণিক সরণ, এই যে কৌণিক সরণ, এটাকে আমরা থিটা দিয়ে চিহ্নিত করলাম, কৌণিক সরণ। ওকে, তাহলে আমরা কৌণিক সরণ পেয়ে গেলাম। কৌণিক সরণ তাহলে কি হচ্ছে, একটা কণা বৃত্তাকার পথে ঘুরছে, তো বৃত্তাকার পথে ঘুরছে মানে কোনো একটা বিন্দুর সাপেক্ষে সে ঘুরছে, ঠিক আছে। এবার ওই কণাটা, ঠিক আছে, তার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান, ওইটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, সেই কোণটাকে আমরা কি বলছি, বৃত্তীয় কোণ, ঠিক আছে, যাকে আমরা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করছি। এবার এই যে কৌণিক সরণ আমরা পেলাম, এটা কৌণিক সরণ আমরা পেলাম, এটাকে পরিমাপ করব কীভাবে? এই কৌণিক সরণ থিটাকে আমরা পরিমাপ করব কীভাবে? তো আমাদের কৌণিক সরণ পরিমাপ করতে হলে আমাদের এই কোণটা পরিমাপ করতে হবে। এবার আমরা কোণ পরিমাপ করা কিন্তু আগে শিখেছি মাধ্যমিকে, আমাদের ক্লাস 10-এ ছিল, যে একটা বৃত্তীয় অংশ বা বৃত্তচাপ কেন্দ্রে কতটা কোণ উৎপন্ন করছে, সেইটা আমরা ক্লাস 10-এ পড়েছি। কি কোণ সমান হয় বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। কোণ সমান হয় বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ কোনটা বুঝতে পেরেছো, A1 A2, এটা হচ্ছে বৃত্তচাপ, যেটাকে আমরা রৈখিক দূরত্ব বলছি, ঠিক আছে, বৃত্তচাপ। আর এটাকে বলছি আমরা ব্যাসার্ধ, মানে এখানে কাঁটার দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাসার্ধ, এই কাঁটাটা যে ঘুরছে কাঁটাটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কৌণিক সরণ সমান আমরা পাচ্ছি, তাহলে কী পাচ্ছি, বৃত্তচাপ, বা এটাকে আমরা পরে লিখছি রৈখিক দূরত্বও বলতে পারবো, বাই ব্যাসার্ধ। তো এটাকে আমি আরেকবার লিখতে পারি কি, রৈখিক দূরত্ব বাই ব্যাসার্ধ, ঠিক আছে। তার থিটা হচ্ছে রৈখিক দূরত্ব বাই ব্যাসার্ধ। এবার এই যে কৌণিক সরণ, এর কিন্তু একটা একক আছে। তো একক আমরা জানি, কৌণিক সরণ তো হচ্ছে কোণ, কোণের একক কী হয়, ডিগ্রি হয়। তবে আরও একটা একক হচ্ছে রেডিয়ান। রেডিয়ানটা কী হয়, বৃত্তীয় পদ্ধতিতে। দেখো এটা যে কোণ যে পরিমাপ করেছো, এই কোণটা কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে, তাই এই কৌণিক সরণের একক হবে, কৌণিক সরণের একক, কৌণিক সরণের একক হবে রেডিয়ান। এবং এটাকে কিভাবে চিহ্নিত করা হয়, এটাকে লেখা হয় এইভাবে, ঠিক আছে। তুমি যখন বৃত্তীয় পদ্ধতিতে তুমি কোণ পরিমাপ করতে যাবে, তখন তার একক হবে কি, রেডিয়ান। এবং আমরা রেডিয়ান এবং ডিগ্রি এর মধ্যে সম্পর্ক জানি কি, যে পাই রেডিয়ান সমান হয় 180 ডিগ্রি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। কেন তুমি এখান থেকেও পেতে পারো, তো পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তুমি যদি জানতে চাও যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি কেন, তাহলে আমরা কি দেখছি, পুরো বৃত্তটা কেন্দ্রে কত কোণ করে, 360 ডিগ্রি। এবার আমরা যদি এই পদ্ধতিতে কেন্দ্রে কোণ নির্ণয় করি, তাহলে দেখি কত কোণ উৎপন্ন হচ্ছে, মানে রেডিয়ানে আমরা বার করব। এবার দেখো এই যে পুরো বৃত্তের দৈর্ঘ্য কত হয়, 2πr,
ঠিক আছে, তাহলে পুরো বৃত্ত, সম্পূর্ণ বৃত্ত কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? সম্পূর্ণ বৃত্ত কেন্দ্রে কোণ উৎপন্ন করে, কেন্দ্রে কোণ উৎপন্ন করে থিটা রেডিয়ান সমান পুরো বৃত্তটা হচ্ছে 2πr বাই ব্যাসার্ধ আর, তাহলে কত? 2π রেডিয়ান কোণ উৎপন্ন করে। বোঝো ব্যাপারটা? তাহলে পুরো বৃত্ত কেন্দ্রে 2π কোণ উৎপন্ন করে, আর আমরা জানি পুরো বৃত্ত কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। তাহলে এখানে আমরা 2π রেডিয়ান সমান 360 ডিগ্রি লিখব, আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা? এটা ছিল রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এবার দেখো এই যে কৌণিক সরণ, এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? এবার কৌণিক সরণ ভেক্টর রাশি, যেরকম তোমার রৈখিক সরণ ছিল ভেক্টর রাশি, তাহলে কৌণিক সরণও ভেক্টর রাশি। তো কৌণিক সরণ যদি ভেক্টর রাশি হয় তাহলে এর অভিমুখ থাকবে, যেরকম রৈখিক সরণের অভিমুখ কেমন ছিল? প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান, মানে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দিকে। এখানে কিন্তু কৌণিক যে সরণটা, তার প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দিকে কিন্তু অভিমুখ হয় না। এখানে কৌণিক সরণের যে অভিমুখ, সেটা নির্ভর করে কণাটা যে অক্ষের সাপেক্ষে ঘুরছে। তো অক্ষ কী জিনিস? অক্ষটা হচ্ছে এইখানে দেখো, এই যে ঘড়ির কাঁটা, এই ঘড়ির কাঁটাটা যে ঘুরছে, ঘড়ির কাঁটা যে ঘুরছে, সে একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। এবার এই বিন্দুতে এই তলের সঙ্গে তুমি যদি লম্ব একটা সরলরেখা কল্পনা করো, তাহলে সেই সরলরেখাটাই হবে কি বস্তু যে অক্ষের সাপেক্ষে ঘুরছে সেটাই। ঠিক আছে, এবার দেখো এই যে কৌণিক সরণের অভিমুখ, এই কৌণিক সরণের অভিমুখ এই অক্ষ বরাবর হয়। আচ্ছা, অক্ষ বরাবর কেমন হয়? তো অক্ষ বরাবর তো অভিমুখ তো দুটো হতে পারে, একটা হতে পারে দেখো এই অক্ষ বরাবর উপরের দিকে, আবার একটা অভিমুখ হতে পারে এই অক্ষ বরাবর নিচের দিকে। তো কখন অক্ষ বরাবর উপর দিকে হবে, কখন অক্ষ বরাবর নিচের দিকে হবে, তার জন্য একটা সূত্র আছে, সেটা হ্যান্ড রুল বলা হয় আর কি, দক্ষিণ হস্ত নিয়ম বলতে পারো তুমি। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে তোমার ডান হাতের 4টা আঙ্গুল, বুড়ো আঙ্গুল বাদ দিয়ে 4টা আঙ্গুলকে তুমি কি করবে? ব্যাসার্ধ বরাবর রাখবে, এবং তালুটা কোন দিকে রাখবে? তালুটা হচ্ছে যে দিকে ঘুরছে সেই দিকে রাখবে। ঠিক আছে, তালুটা কোন দিকে রাখবে? বস্তুটা যেদিকে ঘুরছে বা যেদিকে গতিশীল সেই দিকে রাখবে। দিলে বুড়ো আঙ্গুলটা যেই দিকে থাকবে, ঠিক আছে, সেই দিকে হবে কৌণিক সরণের অভিমুখ। তো আরেকবার বলছি, আমরা কি করব তাহলে? 4টা আঙ্গুলকে কোন বরাবর রাখবো? 4টা আঙ্গুলকে রাখবো ব্যাসার্ধ বরাবর, এবং তালুটাকে কোন বরাবর রাখবো? তালুটাকে রাখবো বস্তু যেদিকে গতিশীল হচ্ছে। দিলে বুড়ো আঙ্গুলটা যে দিক নির্দেশ করবে সেটাই হচ্ছে গিয়ে তোমার কার অভিমুখ? কৌণিক সরণের অভিমুখ। দেখো এখানে একটু দেখে নিই, তাহলে এইখানে এই কণাটা এই দিকে ঘুরছিল, ওকে, তাহলে আমার তালু কী হবে? এই দিকে হবে, আর 4টা আঙ্গুল কোন দিকে যাবে? ব্যাসার্ধ বরাবর যাবে। দেখো ব্যাসার্ধ বরাবর যাচ্ছে, ঠিক আছে, আমার তালু কোন দিকে আছে? বস্তু দিকে গতিশীল দিকে। দিলে বুড়ো আঙ্গুলটা কোন দিকে যাচ্ছে? বুড়ো আঙ্গুলটা ভিতরের দিকে যাচ্ছে, মানে বোর্ডের সঙ্গে লম্ব হবে নিচের দিকে যাচ্ছে। তাহলে এখানে কৌণিক সরণের অভিমুখ হচ্ছে গিয়ে নিচের দিকে। তাছাড়া আর একটা পদ্ধতি আছে, পদ্ধতি বলতে এই যে কোণগুলাকে ধনাত্মক কোণ বলা হয় আর ঋণাত্মক কোণ বলা হয়। ধনাত্মক কোণ কোনটা, ঋণাত্মক কোণ কোনটা? দেখবে যার সাপেক্ষে কোণ মাপা হচ্ছে, যার সাপেক্ষে বলতে প্রাথমিক অবস্থান থেকে কোণটা মাপা হয়, মানে এখানে দেখো, এখানে প্রাথমিক অবস্থান কোথায় ছিল? এখানে, এই বরাবর। তো এইখান থেকে দেখো আঁকাও হয়েছে, দেখো সেইখান থেকে অন্তিম অবস্থানের দিকে আঁকা হয়েছে। এবার প্রাথমিক অবস্থানের সাপেক্ষে তুমি কী মাপছো? কোণ মাপছো প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দিকে। এবার তুমি যদি দেখো, তো কোণটা যদি আঁকতে, এটা দেখো এটা কীভাবে করা হচ্ছে? ক্লক ওয়াইজ আঁকা হচ্ছে, ক্লক ওয়াইজ আঁকা হচ্ছে। তো যদি ক্লক ওয়াইজ হয় তাহলে দেখবে কি, তাহলে ওই কোণটা হবে ঋণাত্মক কোণ। এবং তাহলে বুঝতে পারছো, যদি বস্তুটা এই দিকে গতিশীল হতো তখন তাহলে আমরা প্রাথমিক অবস্থান এটা ধরতাম, এবং তখন কোণটা যে আঁকা হতো এইভাবে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ।
ঠিক আছে, তাহলে প্রাথমিক অবস্থান থেকে যদি ক্লকওয়াইজ হয় কোণ, ঠিক আছে, লিখিয়ে দিচ্ছি। প্রাথমিক অবস্থান থেকে, তো প্রাথমিক অবস্থান থেকে ক্লকওয়াইজ হলে ঋণাত্মক কোণ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে ধনাত্মক কোণ। ঠিক আছে, প্রাথমিক অবস্থা থেকে ক্লকওয়াইজ হলে ঋণাত্মক কোণ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে ধনাত্মক কোণ। কৌণিক সরণ কি সেটা আমরা দেখলাম। দেখো, একটা বস্তু ধরলাম, সে বৃত্তাকার পথে ঘুরছে, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। এবার আমি ধরলাম বস্তুটা এখানে ছিল প্রাথমিক অবস্থান A1, অন্তিম অবস্থান হলো এইটা। প্রাথমিক অবস্থান হচ্ছে এইটা, অন্তিম অবস্থান হচ্ছে এইটা। তোমাকে যদি বলে তাহলে কণাটির কৌণিক সরণ কত, তো দেখো কণাটির কৌণিক সরণ বলতে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে সেটা তোমাকে দেখতে হবে। তাহলে খুব ভালোভাবে দেখা যাচ্ছে কেন্দ্রে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে কৌণিক সরণ তাহলে কত বলবে? কৌণিক সরণ তাহলে আমরা বলবো 90 ডিগ্রি। কিন্তু আমরা বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করব, তাই জন্য একে কী করব, রেডিয়ানে ট্রান্সফার করব। এবার ডিগ্রিকে রেডিয়ানে ট্রান্সফার করতে কেমন হয় সেটা আমরা ক্লাস 10-এ শিখেছি, যদি না মনে থাকে দেখে নাও। যদি ডিগ্রি থাকে তাকে রেডিয়ানে করতে হয়, তাহলে তুমি তাকে কী করবে, π/180 দিয়ে গুণ করে দেবে। ঠিক আছে, তো এটা তোমরা অবশ্যই জানো যে 90 ডিগ্রি হয় π/2 অন্য ক্ষেত্রে। ঠিক আছে, দেখো এখান থেকে বের করতে পারছি π/2 রেডিয়ান, বুঝতে পেরেছ? ও যে কোনো কোণ দিলে, যে কোনো কোণ তাকে যদি তুমি রেডিয়ানে চেঞ্জ করতে হয় তাহলে তুমি কী করবে, π/180 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে আমরা পেয়ে যাব কৌণিক সরণ পেয়ে যাব। আচ্ছা, এবার যদি তোমাকে বলা হয় একটা বস্তু, তো তার প্রাথমিক অবস্থা মানে এখান থেকে স্টার্ট করেছে দিয়ে আবার এখানে পৌঁছেছে, তাহলে কৌণিক সরণ কত হবে? এখানে গেছে, এখান থেকে শুরু হয়েছে দিয়ে আবার এইখানে পৌঁছেছে, তাহলে কৌণিক সরণ কত হবে? তাহলে কৌণিক সরণ আমরা বুঝতে পারছি পুরোটা মানে কত রেডিয়ান গো, 2π রেডিয়ান। তাহলে কৌণিক সরণ হবে 2π রেডিয়ান। এবার তোমাকে বলা হলো যে এই কণাটি কতবার, 10 বার ঘুরে আবার প্রাথমিক অবস্থায় পৌঁছেছে, প্রাথমিক অবস্থায় পৌঁছেছে। 10 বার ঘুরে আবার প্রাথমিক অবস্থায় পৌঁছেছে। সেক্ষেত্রে তাহলে তোমার কৌণিক সরণ কত হবে? দেখো, যদি এ একবার ঘুরে আবার এখানে আসে তাহলে তার কৌণিক সরণ কত হয়, 2π রেডিয়ান। এবার সে যদি পুরো 10 বার ঘুরে তাহলে প্রতিবার 2π করে 20π রেডিয়ান হবে। তাহলে তখন কৌণিক সরণ কত হবে? কৌণিক সরণ হবে 20π রেডিয়ান। ঠিক আছে, 20π রেডিয়ান। এইভাবে তাহলে আমরা যত পাক ঘুরবে সেই পাক সংখ্যা যদি n হয় তার সঙ্গে 2π গুণ করে দিলে কৌণিক সরণ পেয়ে যাব। এটা বুঝতে পারা যাচ্ছে তো, যে একটা বস্তু, আমি ধরলাম একটা বস্তু 100 পাক ঘুরলো, একটা বস্তু বৃত্তাকার পথে কত পাক ঘুরলো, 100 পাক ঘুরলো, তাহলে তার মোট কৌণিক সরণ কত? তাহলে 100 × 2π, 200π রেডিয়ান। ক্লিয়ারলি বোঝা গেছে? ব্যাস, এরপরে যেটা হচ্ছে, দেখো তোমাকে যদি বলে দেওয়া থাকতো এই যে এর ব্যাসার্ধটা বলে দেওয়া থাকতো, ধরো আমি ধরলাম 7 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধটা হচ্ছে 7 সেন্টিমিটার এবং সে কেন্দ্রে কত কোণ করেছে, π/2 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। কোশ্চেনটা কী দেওয়া থাকতো, যে কণাটি রৈখিক অতিক্রান্ত দূরত্ব কত, মানে বুঝতে পারছো রৈখিক অতিক্রান্ত দূরত্ব কত, A1 আর A2, তাহলে এই দূরত্বটা বার করতে হবে। আচ্ছা, এই দূরত্ব মানে এটা কী গো, বৃত্তচাপ। তো আমরা কি সম্পর্কটা পেয়েছিলাম, যে থিটা সমান আমরা কি পেয়েছিলাম, বৃত্তচাপ বা রৈখিক দূরত্ব বাই ব্যাসার্ধ। ওকে, তো এখানে রৈখিক দূরত্ব সমান তাহলে কী পাচ্ছ,
রৈখিক দূরত্ব সমান পাচ্ছি আমরা আর, ব্যাসার্ধ আর ইন্টু থিটা। এইটা ইম্পর্ট্যান্ট। রৈখিক দূরত্ব আমরা সমান কী পাচ্ছি আর ইন্টু থিটা। আর কত গো? আর হচ্ছে 7 সেন্টিমিটার, তার সঙ্গে π/2 গুণ করে দিলে হয়ে যাবে। পাইর মান এখানে কিন্তু কি বসাতে হবে, তাহলে এখানটার যে এই যে কোশ্চেনটা, এখানে কোশ্চেনটা যদি সলভ করো, আর পেলে 7 সেন্টিমিটার ইন্টু থিটা হচ্ছে কত π/2, ঠিক আছে। এবার এইখানে যদি প্রশ্নটা সলভ করতে হয়, পাইর মান কিন্তু কত বসাতে হবে, 22/7 বসাতে হবে। কত বসাতে হবে? 22/7। তাহলে রেজাল্ট কত আসবে? 22, নিচে 2 দিলাম 7, এই 7 কাটলো, 2 11 সেন্টিমিটার, বুঝলে। তাহলে এখানে তার রৈখিক দূরত্ব কত? 11 সেন্টিমিটার। আর এইটাকেই বলা হয় রৈখিক দূরত্ব এবং কৌণিক সরণ এদের মধ্যবর্তী সম্পর্ক। রৈখিক দূরত্ব সমান r থিটা, খুবই গুরুত্বপূর্ণ। রৈখিক দূরত্ব সমান r থিটা।